স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যাটে বলে মিরাজ ম্যাজিক, মুগ্ধ হয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন সাকিবের অভাব একদমই টের পেতে দিচ্ছেন না এই ডানহাতি অলরাউন্ডার। যদিও চট্টগ্রামে স্পিন উইকেট দেখে বেশ অবাকই হয়েছেন হাবিবুল বাশার। তার প্রশ্ন, জিম্বাবুয়ের বিপক্ষেও কেন বানাতে হবে এমন পিচ? সাইফুল রূপকের রিপোর্ট। সেই জুতোটা মিরাজ পায়ে লাগিয়েছেন এবং ভালোভাবেই সেটার ব্যবহার করছেন। টাইগার ক্রিকেটের নতুন মানিক জোর। একসময় সাকিব তামিমের মাঝে দেখা যেত এমন দহরম মহরম। এখন সময়টা শান্ত মিরাজের। ক্যাপ্টেনের সেরা অস্ত্র ডানহাতি অলরাউন্ডার। নানা সময় শান্তকে উপদেশ দিয়েও চাপমুক্ত রাখেন সহ অধিনায়ক মেহেদী মিরাজ। বল ঘুরিয়ে 2 ইনিংসেই ফাইফার। চট্টগ্রাম টেস্টে মিরাজ বেশি মুগ্ধ করেছেন উইলোর ঝলক দেখিয়ে। টেল এন্ডারদের নিয়ে অমন ক্যালকুলেটিভ ব্যাটিং, অসাধারণ সেঞ্চুরি। সাকিবের অভাব তো একদমই টের পেতে দিচ্ছেন না ম্যাজিশিয়ান মিরাজ। গুড টু সি মিরাজ। এই অলরাউন্ডার আমাদের সবসময় ছিল একজন, সাকিব আল হাসান। তাকে হয়তো আমরা নিয়মিত পাবো না, বাট সেই জুতোটা মিরাজ পায়ে লাগিয়েছেন এবং ভালোভাবেই সেটার ব্যবহার করছেন। যেই পজিশনটায় মিরাজ খেলে নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক পজিশন। এইখানে রানটা কিন্তু অনেক সময় ম্যাচের পার্থক্য করে দেয়। মিরাজ যখন রান করছে, দেখুন মিরাজ যখন রান করে সেই ম্যাচগুলিতে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের ম্যাচগুলি জিতছে। রান তো সবাই করে, সব রান ইম্পর্টেন্ট, বাট যখন রানটা জয়ের জন্য সাহায্য করে সেই রানটা বেশি ইম্পর্টেন্ট হয়। এবং মিরাজের ইনিংসগুলি ম্যাক্সিমাম ইনিংস দেখবেন উইনিং রেশিও অনেক বেশি। যদিও বড় জয়ের প্রশংসার সাথে চট্টগ্রামের পিচ নিয়েও চলছে সমালোচনা। সিলেটে স্পোর্টিং উইকেটে লজ্জার হারের পরও ক্যাপ্টেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন পিচ নিয়ে একই পরিকল্পনায় এগোতে চান। অথচ হোয়াইট ওয়াশ এড়াতে সাগরিকায় ফিরে এলো স্লো লো টার্নিং উইকেট। জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট ম্যাচের পরেই কিন্তু আমরা কন্ডিশন পাল্টে ফেলেছি। স্পিন উইকেটের কথা পাল্টে ফেলেছি। আই হোপ আমাদের এটাই হয়তো ওয়ান অফ টেস্ট ম্যাচ হবে যখন আমরা র্যাঙ্কিংয়ে নিচের দলগুলির সাথে খেলবো। দেখুন আমরা যখন আফগানিস্তানের সাথে খেলেছি, আয়ারল্যান্ডের সাথে খেলেছি, তখন কিন্তু আমরা স্পোর্টিং উইকেট প্রডিউস করে জিতেছি, ভালোভাবে জিতেছি। সো একটা ম্যাচ আমরা হেরেছি বলেই যে আমাদের পুরনো কনসেপ্টে ফিরে যাবে, কারণ আমরা একটা অবস্থায় চলে গিয়েছিলাম যেখানে আমাদের কন্ডিশনের উপর নির্ভর করতে হচ্ছিল না ম্যাচ জেতার জন্য। যেখানে বাংলাদেশে একটা সময় ছিল না বাংলাদেশের ম্যাচ জেতার জন্য কন্ডিশনের উপর ডিপেন্ড করতো, সবাই সেটাই বলতো। বাট সেখান থেকে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে বের হয়ে আসলো, বিকজ আমরা কিছু খুব ভালো ফার্স্ট বল প্রডিউস করেছি। বাংলাদেশে একটা কথা না, বাংলাদেশ কিন্তু ঘরের মাটিতে ভালো খেলে, বাইরের মাটিতে ভালো খেলে না। বাংলাদেশ কিন্তু ঘরের বাইরে খেলা ভালো খেলা শুরু করেছিল, বিকজ আমরা ওই কনসেপ্টটাতে বের হয়ে আসতে পেরেছিলাম। সো আমি আবার বলছি, আই হোপ ইটস জাস্ট ওয়ান অফ টেস্ট ম্যাচ যেটা আমরা করেছি। আই হোপ এটা আমাদের সে পিছন দিকে ফিরে নিয়ে তাকানো হবে না। 3 দিনের টেস্ট শেষ। বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে গোটা দল। দিন 4 বিশ্রাম। 5 মে থেকে মিরপুরে শুরু হবে অনুশীলন। জানা গেছে 14 মে আরব আমিরাতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে 17 ও 19 তারিখ জোড়া টি-20 খেলবে বাংলাদেশ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। সাইফুল রূপক, একাত্তর। ব্যাটে বলে বর্তমানে বাংলাদেশের সেরা টেস্ট তারকা মেহেদী হাসান মিরাজ। গত 1 বছরে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান তার। বল হাতেও সবার উপরে ধারাবাহিক পারফরমেন্সে পরিণত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারে। রহমান পেয়ারের রিপোর্ট। সাদা পোশাকে ক্যারিয়ারের সেরা সময়ে মেহেদী হাসান মিরাজ ব্যাটে বলে করছেন রাজ। ধারাবাহিকতার আলো জেলে এগিয়ে চলেছেন এই অলরাউন্ডার, সমৃদ্ধ করছেন নিজের ক্যারিয়ার। গত 1 বছরে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মিরাজ 17 ইনিংসে করেছেন 598 রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে সাদমান, তৃতীয় স্থানে মুমিনুল হক। গত 1 বছরে বল হাতেও মিরাজ সবার সেরা। 19 ইনিংসে উইকেট শিকার করেছেন 41টা। এই সময়ে তাইজুলের চেয়ে শিকার বেশি ধরেছেন 8টা। 25 উইকেট নিয়ে হাসান মাহমুদ আছেন তৃতীয় স্থানে। অনেক কষ্ট করতে হয়েছে, আর প্রপার ওয়েতে যদি কষ্ট করা যায় এবং মেহনত করা যায় অবশ্যই সেটা পাওয়া যায়। মিরাজ বর্তমানে বাংলাদেশ দলের একমাত্র জেনুইন অলরাউন্ডার। 2023 সাল থেকে নজির স্থাপন করেছেন ধারাবাহিকতার। গত 2 বছরে 16 টেস্টে মিরাজের সংগ্রহ 916 রান। তার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল মুমিনুল হক। বল হাতেও মিরাজের সাফল্য। 2023 সাল থেকে 16 টেস্টে 59 উইকেট তার অ্যাকাউন্টে। তাইজুল মিরাজের চেয়ে 3টা উইকেট বেশি শিকার করেছে। কনফিডেন্ট সবসময় নিজের সাথে নিজে অনেক কথা বলি যে না আমি আই ক্যান ডু ইট। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সবসময় পজিটিভ কথা বলি। আর 3টা মানুষকে আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই।
তাইজুল ভাই, তারপর তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন মেহেদী হাসান। 96 ইনিংসে তার সংগ্রহ 2068 রান, সেঞ্চুরি 2টা, 59টা, বল হাতে শিকার করেছেন 205 উইকেট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করছেন মিরাজ। এই ফরম্যাটে দুনিয়ার তৃতীয় সেরা অলরাউন্ডার তিনি। রহমান পেয়ার, 71। ভারতকে তুমুল কটাক্ষ। পেহেলগামের নারকীয় ঘটনায় ভারতী দায়ী, সেনারা নাকি সব অথর্ব, এমন মন্তব্য করে বিপাকে শাহিদ আফ্রিদি। সাবেক পাক অলরাউন্ডারকে ইন্ডিয়ান ক্রিকেটাররা তো বটেই, পাকিস্তানে তার সাবেক সতীর্থরাও তুলোধুনো করছেন, যার জেরে ভারতে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আফ্রিদি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে অ্যাটাক, ভারত পাকিস্তান দুই দেশই দিচ্ছে যুদ্ধের ডাক। তবে দুই প্রতিবেশী ব্যাটেলে নামার আগে লড়াইয়ে নেমে গেছেন শাহিদ আফ্রিদি ও শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের দিকে ছুটছেন কথার বল্লম। সেই বল্লমের ধারে এখন উত্তেজনা সীমান্তের দুই পারে। 27 এপ্রিল পাক গণমাধ্যম সামা টিভির এক টক শোতে অংশ নিয়েছিলেন শাহিদ আফ্রিদি। সেখানে পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক আচরণের জন্য রীতিমতো ধুয়ে দেন ভারতকে। দেশটির সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, কাশ্মীরে 8 লাখ সেনা সদস্য থাকার পরেও এমনটা হয়ে গেল। এর মানে তারা অযোগ্য, অকর্মণ্য, তারা নিজ দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি। ব্যাস, বলতে দেরি নেই, সীমান্তের ওপার থেকে কামান দেখে বসেন শিখর ধাওয়ান। সাবেক ভারতীয় ক্রিকেটার এক্স হ্যান্ডেলে আফ্রিদির ওই নিউজের লিংক পোস্ট করে লেখেন, কারগিলেও তোমাদের হারিয়েছিলাম, এরই মধ্যে এতটা নিচে নেমেছো, আর কত নিচে নামবে? অহেতুক কমেন্টস পাস করার চেয়ে ভালো নিজ দেশের উন্নতিতে মাথা খাটাও। শাহিদ আফ্রিদিকে ট্যাগ করে শিখর ধাওয়ান আরও লেখেন, ভারতীয় আর্মিকে নিয়ে তারা অনেক গর্বিত। ভারতের হয়ে স্লোগানও দেন সেই পোস্টে। বেমক্কা এমন রিয়াকশন হবে এটা হয়তো ভাবেননি শাহিদ আফ্রিদি। তারপরেও যখন বাউন্সার পেয়েছেন, পুল তো করতেই হয়। 2019 সালে এয়ার স্ট্রাইকের সময় পাক বাহিনীর হাতে আটক হয়েছিলেন ভারতীয় পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। তখন চায়ের কাপ হাতে তার ইন্টারোগেশনের মুহূর্ত স্মরণ করিয়ে দেন শাহিদ আফ্রিদি। হার জিত রেখে শিখরকে চা খাবার অফার করেন সাবেক এই পাক অলরাউন্ডার। এই রিপ্লাইয়ের পর অবশ্য পাল্টা তীর এসেছে নিজ ঘর থেকেই। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া যা লিখেছেন তা বোমা ফাটার মতোই। ব্যঙ্গ করে লেখেন, যে ব্যক্তি হিন্দুদের সাথে বসতে কিংবা খেতে অস্বীকৃতি জানায়, সেই কিনা হঠাৎ চায়ের আমন্ত্রণ জানাচ্ছে। জানতাম না ভণ্ডামি চা সার্ভিসের সাথেও আসে। শাহিদ আফ্রিদির মন্তব্য ঘিরে ওঠা শোরগোলে এরই মধ্যে ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার ইউটিউব চ্যানেল। আর এর মধ্য দিয়ে শোয়েব আখতার, বাসিত আলী, রাশিদ লতিফ ও সাবেক ফাস্ট বোলার তানভীর আহমেদের পর পঞ্চম পাক ক্রিকেটার হিসেবে ইউটিউব চ্যানেলের নিষেধাজ্ঞায় পড়লেন শাহিদ আফ্রিদি। পার্থ বণিক, 71। দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোম থাকবেন কিনা তা নিয়ে চলছিল ভক্তদের মনে জল্পনা কল্পনা। সে ব্যাপারেই বৃহস্পতিবার মিলেছে সুখবর। কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন এই মিডফিল্ডার। লাল সবুজের জার্সিতে খেলতে সমিতের সামনে এখন বাকি কেবল 2টি ধাপ। বিস্তারিত থাকছে রান আমাদের রিপোর্টে। লাল সবুজের জার্সিতে সমিত সোম খেলতে চান সে খবর পুরনো, তবে তার আগে আছে বেশ কিছু নিয়মনীতির বেড়াজাল। সেসব পেরিয়ে কবে এই মিডফিল্ডারকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে, সমর্থকদের মনে আছে সে প্রশ্ন। এবার সে ব্যাপারেই মিলেছে এমন এক সুখবর যে নিঃসন্দেহে খুশির জোয়ার বইয়ে দেবে দেশের লাখো ফুটবল প্রেমীদের মনে। বৃহস্পতিবার কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত সোম। এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া প্রায় 3 সপ্তাহ আগে শুরু করে বাফুফে। তারই পরিপ্রেক্ষিতে গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি। এবার কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মেলায় লাল সবুজের জার্সিতে খেলতে সমিতের সামনে বাকি রইল আর 2টি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, আর 2 নম্বর ধাপটি হলো ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে কয়েকদিনের মধ্যেই কানাডার বাংলাদেশ হাইকমিশনে যাবেন সমিত। সেখানে তিনি আবেদন করবেন পাসপোর্টের জন্য। এরপর জরুরি ভিত্তিতে 1 দিনের মধ্যেই তার হাতে চলে আসতে পারে বাংলাদেশি পাসপোর্ট।
সেক্ষেত্রে বাকি রইবে শুধু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়ার বিষয়টা। সেখান থেকে যত দ্রুত ছাড়পত্র পাবেন তত দ্রুত লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন সমিত। 10 জুন দেশের মাটিতে হামজা জামালরা তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবেন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাই পর্বের সে ম্যাচের আগেই সব ধাপ পেরিয়ে যাবেন সমিত সোম, সেই প্রত্যাশাই এখন অসংখ্য ফুটবল প্রেমীর। রায়ন আহমেদ, 71। প্রথমবারের মতো কানাডার ক্লাব কাভালরিতে অধিনায়ক হিসেবে মাঠে নামলেন সমিত সোম। বুধবার ক্যানাডিয়ান চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে এডমন্টন স্কটিশের বিপক্ষে 6-0 গোলে জিতে কোয়ার্টারে উঠেছে সমিতের দল। এদিকে 5 মে বাংলাদেশের পাসপোর্ট পেতে পারেন এই তারকা। আর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের সম্ভাব্য দাম ঠিক করেছে বাফুফে। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশের জার্সি পরার নাম নিলে ভাগ্য খোলে। হামজার ব্র্যান্ড ভ্যালুর মার্কেট অ্যানালাইসিসেই তার প্রমাণ মেলে। এবার বাংলাদেশের জন্ম নিবন্ধন পাবার সপ্তাহ না পেরোতেই সুখবর পেলেন আরেক তারকা সমিত সোম। বুধবার প্রথমবারের মতো কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে তার ক্লাব কাভারলির অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামলেন লাল সবুজের আপকামিং সুপারস্টার। বাংলাদেশের মমতা মাখা জার্সিটা সত্যিই লাকি চার্ম। এমন ম্যাচে ভাগ্যটা দেখুন। এডমন্টন স্কটিশের বিপক্ষে সমিত সোম জিতল 6-0 গোলের ব্যবধানে। পুরো মাঠ জুড়ে খেললেন শ্রীমঙ্গলের ছেলে সমিত। 3 গোলের পর 64 মিনিটে কাভারলি কোচ টম হুইলডন সমিতকে উঠিয়ে সাইড বেঞ্চে বসালেও শেষ 18 মিনিটে আরও 3 গোলে অল্পের জন্য 7 আপ থেকে রক্ষা পায় প্রতিপক্ষ এডমন্টন স্কটিশ। 5 মে বাংলাদেশের পাসপোর্ট পেতে পারেন সমিত। তবে জুনের 10 তারিখে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দেখা যাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। বাফুফে সর্বোচ্চ চেষ্টা করছে হামজা, সমিত, কিউবা মিচেল এই ট্রায়োকে 10 জুন খেলাতে। সঙ্গে ফামিদুলের খেলার বিগ চান্স তো আছেই। এই বাংলাদেশকে থামাবে কে? এদিকে হামজার দেশের মাটিতে অভিষেক ম্যাচের টিকিট নিয়ে আগ্রহের সীমা নেই বাংলাদেশের মানুষের। 18,300 টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। খেলাযোগ নিশ্চিত হয়েছে। টিকিটের প্রাইস সর্বনিম্ন 300 থেকে 400 টাকার মধ্যে রাখার চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, আগামীতে টিকিট বিক্রি থেকে আর্থিকভাবে লাভবান হতে বিগ প্ল্যানিং আছে বাফুফের মার্কেটিং কমিটির। মেহেদী নাইম, 71। ফুটবলে দিন বদলের স্বপ্নে বিভোর কিশোররা। ওরা হতে চায় হামজা জামালদের সতীর্থ। তারুণ্যের উৎসব উপলক্ষে বাফুফের অনূর্ধ্ব-15 ফুটবল লিগ সাড়া ফেলেছে গোটা দেশে। বিকেএসপি ভেন্যুতে শুরু হয়েছে ঢাকা জোন 2-এর খেলা। অর্ণবাপের রিপোর্ট। বিন্দুর পথ ধরেই গড়ে সিন্ধু। হাঁটি হাঁটি পাপা করেই তো একসময় মানুষ পাড়ি দেয় সফলতার দীর্ঘ পথ। বহু দূরে যাওয়ার শুরুটাও তো হয় কদমে মিলিয়ে কদম। হয়তো সেই যাত্রাটা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে তৈরি হচ্ছে পথ। বাংলাদেশও একদিন ফুটবলের বড় মঞ্চে খেলবে, সেই স্বপ্ন দেখার শুরুটা তো এই কিশোরদের দিয়েই। তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী চলছে বাফুফের অনূর্ধ্ব-15 ফুটবল লিগ। বিকেএসপি ভেন্যুতে ঢাকার জোন 2-এর দলগুলো লড়ছে একে অপরের সাথে। স্থির ওদের লক্ষ্য, যেতে হবে বহুদূর। ফুটবল নিয়ে বাড়ছে উন্মাদনা, তাই কিশোর মনেও যেন প্রশান্তি। ওরা হতে চায় হামজা জামালদের সতীর্থ। যেরকম ভাবে দেশের বাইরে থেকে প্লেয়ার এসে আমাদের দেশে খেলে যাচ্ছে, আমাদেরকেও বাফুফে সুযোগ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা খুব পজিটিভ কিছু আশা করা যায়। আমাদের দেশের প্লেয়ারের অভাব নেই, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। একটু সাপোর্টের প্রয়োজন, সেটা হচ্ছে ভালো প্র্যাকটিস, ভালো মানের ভালো জায়গায় খেলা। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া খেলতেছে, তারেক কাজী, বিশ্বনাথ ঘোষ, এদের সাথে খেলার তো ইচ্ছা সবাই থাকে। আমারও ইচ্ছা আছে যে একদিন ভালো হয়ে এদের সাথে খেলবো। অনেকটা সময় নির্বাসনে থাকা দেশের ফুটবলে যেন প্রাণ ফিরতে শুরু করেছে। গল্প, আড্ডা, তর্কে বিতর্কে এখন ঘরোয়া ফুটবল, আর বারবার উঠে আসে হামজা জামালদের নাম। এই উন্মাদনা ধরে রাখতে বাফুফের নজর বয়সভিত্তিক ফুটবলে। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ দেওয়াল সাহেব এজ ভিত্তিক টুর্নামেন্টকে খুব প্রায়োরিটি দিয়েছেন। সেখান থেকে আমাদের ফুটবলের পাইপলাইন তৈরি হবে। যে নতুন ফুটবল ফেডারেশনের পরে আবার ফুটবলের উন্মাদনা শুরু হলো, এবং সেই হিসাবে যে আন্ডার 15 জাতীয় ফুটবল টুর্নামেন্ট এবং সারা দেশের ফুটবলকে আবার উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দিয়ে শক্ত করতে হবে পাইপলাইন। বয়সভিত্তিক ফুটবলে বাড়াতে হবে মনোযোগ। অর্ণব বাপি, 71। বাংলাদেশ প্রিমিয়ার লিগে জমজমাট লড়াইয়ে শুক্রবার মাঠে নামবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় বিকাল 5:30টায় শুরু হবে ম্যাচটি।
চলতি মৌসুমে 2টা শিরোপা ঘরে তুলেছে কিংস, তবে পেশাদার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা কিছুটা নড়বড়ে। শিরোপা রেসে আছে বেশ পিছিয়ে। রাকিব মিগেলরা ছন্দে থাকলেও এবারের মৌসুমের গোল স্কোরারের তালিকার সেরা 5-এ নেই ভ্যালেরিও তিতার কোনো শিষ্য। 12 ম্যাচে 6 জয় আর 3 ড্রয়ে 21 পয়েন্ট নিয়ে কিংস আছে টেবিলে 3 নম্বরে। অন্যদিকে লিগে বেশ ছন্দে আছে আবাহনী। মিরাজুল, সুমন রেজাতের দাপটে এখনও শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে আকাশী নীলরা। শেষ 5 ম্যাচে কোনো হার নেই মারুফুল হকের শিশুদের। 12 ম্যাচে 8 জয় 27 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে আবাহনী। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।